শিয়ালপাড়া জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। ওই জঙ্গলে বাস করত এক দুষ্ট শিয়াল। দুষ্ট শিয়ালের কাজই ছিল বনের অন্য সব পশু পাখিদেরকে বোকা বানানো। রাতে বাঁশের বাঁশি আর বাজাইও না বন্ধুরে, তোমার বাঁশির সুরে আমি ছটফটাইয়া মরি রে। ওরে নিশি রাতে বাঁশের বাঁশি আরে বাজাইও না বন্ধুরে। একি মামা, তোমাকে এভাবে মেরে তোমার চক্রা বকরা শরীরের চেহারাটা এমন পাল্টে দিয়েছে কে? কিরে ভাগ্নে, তুই আমার আপন ভাগ্নে হয়ে তুইও আমাকে দেখে মজা নিচ্ছিস? এক কৃষকের বাড়িতে গিয়েছিলাম মুরগি চুরি করতে, যে না মুরগি চুরি করার জন্য আমার মাথাটা খোয়ারের ভিতরে ঢুকিয়েছি, অমনি ওই বজ্জাত বেটা লাঠি নিয়ে এসে আমাকে মারতে শুরু করেছে। কোনো রকমের জানটা নিয়ে পালিয়ে এসেছি। তা অবশ্য তুই ঠিকই বলেছিস ভাগ্নে, তবে জঙ্গলের এই প্রাণীগুলোকে খেয়ে খেয়ে আবার মুখের স্বাদটাই চলে গেছে। তাই আমি ভেবেছিলাম মুরগি খেয়ে মুখের স্বাদটা আবার ফিরিয়ে আনবো, কিন্তু মুরগি চুরি করতে গিয়ে এমন প্যাদানি খাবো সেটা তো জানতাম না ভাগ্নে। যা লেগেছে না। দেখেছো আমার মামার কাণ্ড? একজনের কাজ আরেকজন করতে গেলে তো এমন হবেই। মুরগি চুরি করা কি তোমার কাজ? তোমার কাজ হচ্ছে জঙ্গলের বড় বড় প্রাণীগুলোকে শিকার করে খাওয়া, আর তুমি কিনা গেছো মুরগি চুরি করতে। কি ব্যাপার ভাগ্নে, কোনো কথা বলছিস না যে? চুপ করে আছিস কেন? কি ভাবছিস? হালুম বাঘের এমন কথা শুনে দুষ্ট পাজি শিয়ালের মাথায় একটি বুদ্ধি চলে এলো। পেয়েছি একটা বুদ্ধি। সকাল থেকে ঘুরে ঘুরে এখন পর্যন্ত একটা শিকার পেলাম না। ওই বাঘ বেটার যেহেতু মুরগি খাওয়ার শখ হয়েছে, ওকে বোকা বানিয়ে আমার শিকারটা হাতিয়ে নিতে হবে। আরে মামা, ওটাই ভাবছিলাম, তোমার এই ভাগ্নে থাকতে তুমি কিনা গেছো কষ্ট করে মুরগি ধরতে। ওসব মুরগি টুরগি শিকার করা তো আমার বা হাতের খেলা। আমি তো প্রতিদিন মুরগি খাই, মুরগি নিয়ে ঘুমাই, মুরগির উপরেই শুয়ে থাকি। এ আমার জন্য আর নতুন কি? তোমার মুরগি খেতে ইচ্ছে করেছে, তুমি আমাকে বলতে, আমি তোমাকে মুরগি শিকার করে এনে দিতাম। আরে তাই তো, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। কত বড় ভুল করেছি আমি। আচ্ছা চল ভাগ্নে, তুই যেহেতু মুরগি খাস, মুরগির উপর ঘুমাস, চল ভাগ্নে তোর গুহাতে কয়েকটা মুরগি আমি খেয়ে আসি। খুব মুরগি খেতে ইচ্ছে করছে। এই সেরেছে, এই বাঘ তো দেখছি এখন আমার গুহাতে মুরগি খেতে যেতে চাচ্ছে, কিন্তু আমার গুহাতে তো একটাও মুরগি নেই। এখন কি বলি? মানে মামা, মুরগি তো ছিল, সকালে তো সব মুরগি আমি সাবার করে দিয়ে এলাম। মুরগিগুলো অনেক দিনের বাসি টাটকা ছিল। ওই বাসি টাটকা মুরগিগুলো রেখে কোনো লাভ নেই ভেবে আজকেই সব খেয়ে ফেলেছি। তবে তুমি চিন্তা করো না, তুমি যেহেতু মুরগি খেতে চাচ্ছ, আমি তোমাকে মুরগি শিকার করে এনে দেব। তবে তোমার যেমন এই জঙ্গলের হরিণ, ছাগল, গরু এগুলো খেতে খেতে মুখের স্বাদটাই চলে গেছে, আমারও তেমন মুরগি খেতে খেতে মুখের স্বাদটা চলে গেছে। তাই তুমি এক কাজ করো মামা, আমাকে একটা হরিণ শিকার করে দাও। আমি ওই হরিণটাকে খাই, তারপরে তোমার জন্য মুরগি চুরি করে আনবো। এই ব্যাপার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোকে একটা হরিণ ধরে এনে দিচ্ছি। এই কথা বলে হালুম বাঘ চলে গেল হরিণ শিকার করতে। জঙ্গলের মাঠে একটি হরিণ ঘাস খাচ্ছিল। হালুম বাঘ পেছন থেকে গিয়ে হরিণটাকে খপ করে ধরে ফেললো। তারপর হরিণটা নিয়ে এসে পাজি শিয়ালকে খেতে দিল। খা ভাগ্নে খা, মজা করে খা, তবে ওই কথা কিন্তু ভুলে যাস না, আজ কিন্তু আমাকে গৃহস্থের বাড়ি থেকে মুরগি ধরে এনে দিতেই হবে। আরে মামা, কোনো চিন্তা করো না, আমি যেহেতু একবার কথা দিয়েছি তুমি মুরগি পাবেই পাবে। তুমি এখন তোমার গুহায় গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ো। আমি এই হরিণটা খেয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো মুরগি চুরি করার জন্য। যাও মামা, কোনো চিন্তা করো না, তোমার এই ভাগ্নে থাকতে তোমার মুরগি খাওয়ার শখ পূরণ হবেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাগ্নে, আমি তাহলে গেলাম। তুই মুরগি চুরি করে এনে আমার গুহায় গিয়ে আমাকে ডাক দিস, আমি উঠে মজা করে মুরগি খাবো। আমি চললাম তাহলে। এই কথা বলে হালুম বাঘ সেখান থেকে চলে গেল। হালুম বাঘ চলে যাওয়ার পর পাজি শিয়াল বলল, আমার বয়ে গেছে, আমি ওই বাঘকে মুরগি চুরি করে এনে দিব। আমি তো নিজেই মুরগি পাই না। ওই দিন গৃহস্থর বাড়িতে মুরগি চুরি করতে গিয়ে আমি নিজেই লাঠি পেটা খেয়ে এসেছি।
আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই ভুজুম বাজুম বুঝিয়ে ওই বাঘের কাছ থেকে শিকারটা ধরে নিলাম। এখন এই শিকার খেয়ে আমি এখান থেকে কেটে পড়বো। এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল আবারও গপ গপ করে হরিণের মাংস খেতে লাগলো। আর মাংস খাওয়া শেষ করে আবারও একটি গান গাইতে গাইতে সেখান থেকে চলে গেল। এদিকে ওই জঙ্গলেই বাস করত এক হাসি ও তার দুটি ছানা। হাঁসের ছানা দুটো আজ জেদ ধরেছে সে তার নানার বাড়িতে বেড়াতে যাবে। মা, অনেকদিন হলো নানা বাড়িতে বেড়াতে যাই না, আজ তুমি আমাদেরকে নানা বাড়িতে নিয়ে চলো। কি বলিস কি মা, তোর নানা বাসা তো ওই বড় নদীটা পার হয়ে যেতে হয়। অত বড় নদী তোরা সাঁতরে পার হতে পারবি না রে মা। পারবো মা, আমরা এখন অনেকটাই বড় হয়ে গেছি, অবশ্যই পারবো। তুমি নিয়ে চলো আমাদের। না রে মা, জেদ করিস না, অত বড় নদী আমি সাঁতরাতেই হাঁপিয়ে যাই। আর তোরা তো অনেক ছোট, তোর বাবাকে ওই দুষ্ট পাজি শিয়াল খেয়ে ফেলেছে। আমি চাই না তোদেরকেও হারিয়ে ফেলতে। না মা, আমাদের কিছু হবে না, আমি তো বললামই আমাদেরকে নিয়ে চলো মা, আমরা পারবো নদীর সাথে ওপারে যেতে। হাসি অনেক বুঝিয়েও সে তার ছানাদেরকে বোঝাতে পারলো না, তাই হাসি তার ছানা দুটোকে তার নানু বাসায় নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। হাঁটতে 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 হাসি তার ছানাদেরকে নিয়ে নদীর ধারে চলে গেল। নদীর কাছে গিয়ে হাসি তার ছানা দুটোকে বলল, এই দেখ মা, কত বড় নদী। তোদেরকে আমি বললামই যে এই নদী তোরা পার হতে পারবি না। দেখলি, এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না। হাসি যখন তার ছানাদেরকে এসব কথা বলছিল তখনই সেখানে দুষ্ট পাজি শিয়াল চলে আসে। আরে কি ব্যাপার হাসি, আমি দূর থেকে দেখলাম তোমার ছানারা কি নিয়ে জানি জেদ করছে। কি হয়েছে ওদের? বলো বলো আমাকে, আমি ওদেরকে সাহায্য করব। আরে দুষ্ট পাজি শিয়ালটা চলে এসেছে, ছানারা পালাও এখান থেকে। আরে কি যে বলো না হাসি, আমি কি আর আগের মতো আছি? আমি তো এখন ভালো হয়ে গেছি। আমি তোমার ছানাদেরকে কিচ্ছু করব না। তোমার ছানা মানে তো আমারই ছানা, আর আমি আমার নিজের ছানাদের কোনো ক্ষতি করতে পারি? তোমার স্বামীকে খেয়ে আমি বড় ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। বলো, আমি এখন তোমাদের কি উপকার করতে পারি? শিয়ালের এমন দুষ্ট মিষ্টি কথা শুনে হাসি ভুলেই গেল যে এই পাজি শিয়ালে তার স্বামীকে খেয়েছে। আর বলো না শিয়াল ভাই, আমার ছানারা ওর নানি বাড়িতে যাওয়ার জন্য খুব জেদ করছে। ওর নানি বাড়ি তো নদীর ওপারের জঙ্গলে, কিন্তু এত বড় নদী তো ওরা পার হতে পারবে না, তাই আমি ওদেরকে বোঝাচ্ছিলাম। আরে এই ব্যাপার, এ তো আমার বায়ে হাতের খেলা। চিন্তা করো না হাসি, তোমার ছানারা আমার পিঠে বসুক, তুমি সামনে সামনে চলো, আর আমি তোমার পেছন পেছন গিয়ে নদীর ওপারে তোমার ছানাদের পৌঁছে দিয়ে আসি। সত্যি বলছো শিয়াল ভাই, তুমি আমার ছানাদেরকে পৌঁছিয়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, তবে আর বলছি কি, তুমি পানিতে নামো, আমিও তোমার ছানাদেরকে নিয়ে পিছু পিছু যাচ্ছি তোমার। এরপর হাসি যেই না তার ছানাদেরকে রেখে পানিতে নেমে গেল, অমনি দুষ্ট পাজি শিয়াল খপাখপ হাসির দুটো ছানাকে খেয়ে সেখান থেকে চলে গেল। আরে শিয়াল ভাই আসছে না কেন? এরপর হাসি পেছনে তাকিয়ে দেখলো দুষ্ট পাজি শিয়াল তার ছানা দুটিকে খেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ওরে দুষ্ট পাজি শিয়াল, তুই আমাকে বোকা বানিয়ে আমার ছানা দুটোকে খেয়ে ফেললি। ওই পাজি শিয়াল আমার স্বামীকেও খেয়েছে, আজ আমার ছানাকেও খেলো। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি বাস করত। একদিন হাসি নদী থেকে মাছ শিকার করে তার বাসায় ফিরছিল। পথেই সে দেখতে পেল একটি গাছের ডালের নিচে এক সাপ চাপা পড়ে আছে। আরে কি, ওটা একটা সাপ না? সাপটা তো দেখছি গাছের ডালের নিচে চাপা পড়ে আছে। ওমা, সাপটা তো দেখছি নড়ছে, তার মানে এখনো জীবিত আছে। না না, ওর কাছে এখন যাওয়া যাবে না, যদি আমায় সবল মারে তাহলে তো সাপের বিষে আমি মারাই যাব। এই যে হাসি দিদি, তুমি আমাকে এমন বিপদে ফেলে রেখে যেও না,
আমি অনেকক্ষণ ধরে গাছের ডালের নিচে চাপা পড়ে আছি, কিন্তু কোনোভাবেই বের হতে পারছি না। তুমি আমাকে বাঁচাও দিদি। আমি তোমাকে বাঁচাতে চাই আর তুমি আমাকে কামড়ে দাও। আমি এটা করতে পারবো না, আমি সাপকে খুব ভয় পাই। বিশ্বাস করো, আমি তোমাকে কামড়ে দিব না। আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, আর আমি তোমাকে কেনই বা কামড়ে দিব? আমাকে বাঁচাও দিদি, বাঁচাও আমাকে। সাপের এমন কথা শুনি হাঁসের তো খুব মায়া হলো, তাই সে টিপটিপ পায়ে গেল সাপটিকে বাঁচাতে। এরপর হাসি অনেক কষ্টে সাপের উপর থেকে গাছের ডালটি সরিয়ে দিল। তারপরে সাপ যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, তুমি আমার প্রাণ বাঁচালে। তুমি না থাকলে হয়তো বা আমি এই ডালের নিচে থেকে মারাই যেতাম। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে সাপ দিদি, আমি তো প্রথমে তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু তুমি তো দেখছি খুবই ভালো। আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত। প্রথমে তো আমি তোমায় বাঁচাতেই চাইনি, কিন্তু তুমি এই গাছের ডালটির নিচে চাপা পড়লে কি করে? আর বলো না দিদি, এই জঙ্গলে এক দুষ্ট পাজি শিয়াল আছে। ও কাল আমার গুহায় গিয়ে আমার ছানাটাকে খেয়ে ফেলেছে। আজ গিয়েছিল আবার আমাকে খেতে। আমি রেগে মেগে ওর পেছন পেছন দৌড় শুরু করি। দুষ্ট পাজি শিয়াল আমার ছোবলের ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই ঝোপের আড়ালে এসে লুকিয়ে পড়ে। আর আমি যেই না এখানে চলে আসি, তখনই একটা গাছের ডাল আমার উপরে ফেলে দেয়, আর তারপর ওই দুষ্ট পাজি শিয়াল এখান থেকে চলে যায়। ও এই ব্যাপার, ওই পাজি শিয়ালের কথা আর বলো না। কয়েকদিন হলো আমারও দুটো ডিম চুরি করে খেয়ে এসেছে। ওর জন্য আমি আজ পর্যন্ত আমার বংশই বৃদ্ধি করতে পারিনি। ডিম দেওয়া মাত্রই কিভাবে যেন খবর পেয়ে যায়, আর চুরি করে আমার বাসায় গিয়ে ডিম খেয়ে আসে। আচ্ছা ঠিক আছে সাপ দিদি, তুমি এক কাজ করো, আজ আমার সাথে তুমি আমার গুহাতে চলো। তুমি বড্ড ক্লান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। আমি মাছ ধরে এনেছি, দুজনে গুহায় বসে থেকে মজা করে মাছ খাবো। ঠিকই বলেছ, আমারও খুব ক্ষুধা পেয়েছে। শরীরে যা ব্যথা পেয়েছি, এই অবস্থায় তো শিকারও ধরতে পারবো না। এরপর হাসি সাপকে নিয়ে তার গুহায় চলে গেল, আর গুহায় গিয়ে তারা দুজনেই মাছ খেতে লাগলো। মাছ খাওয়া শেষ করে হাসি সাপকে বলল, হাসি দিদি, তোমার এত বড় গুহা, কিন্তু গুহায় কোনো ছানাপোনা নেই। গুহাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। এতে তোমার কষ্ট হয় না হাসি দিদি? কষ্ট তো হয় সাপ দিদি, তোমাকে তো বললামই, ওই শিয়ালের যন্ত্রণায় আমি কোনো ছানা ফোটাতে পারি না। আমার তো মনে হচ্ছে আমি ওই পাজি দুষ্ট শিয়ালের জন্য কোনোদিনই মা হতে পারবো না। তোমার কষ্টটা আমি বুঝতে পেরেছি হাসি দিদি, তবে তুমি চিন্তা করো না। ওই দুষ্ট পাজি শিয়াল আমারও ছানাকে খেয়ে ফেলেছে। আমি আমার ছানা হত্যার প্রতিশোধ নিব। শোনো হাসি দিদি, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি এবার ডিম দিলে তুমি আমাকে খবর দিবে, তারপর আমি ওই শিয়ালের 12টা বাজিয়ে দিব। আচ্ছা ঠিক আছে সাপ দিদি, আমি অবশ্যই তোমায় ডাকবো। আমি তাহলে এখন আসি হাসি দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। এই কথা বলে সাপ সেখান থেকে চলে গেল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হাসি দুটো ডিম দিল। ডিম তো দিলাম, সাপ দিদি তো বলে গিয়েছিল এবার ডিম দিলে আমি যেন তাকে খবর দেই। ওই দুষ্ট পাজি শিয়াল তো ডিমের গন্ধ শুকে ঠিক চলে আসবে। না না, দেরি করা যাবে না, আজই খবরটা সাপ দিদিকে দিতে হবে। এ কথা বলে হাসি সাপকে তার ডিম দেওয়ার কথা জানাতে চলে গেল। আর সাপের গুহায় পৌঁছে গিয়ে হাসি সাপকে তার ডিম দেওয়ার কথা খুলে বলল। আচ্ছা ঠিক আছে হাসি দিদি, একদম ঠিক সময় চলে এসেছো। চলো আমার সাথে, ওই দুষ্ট পাজি শিয়ালকে উচিত শিক্ষা দিব। এরপর হাসি সাপকে নিয়ে চলল তার গুহায়। সাপ গিয়ে সাপ হাসির ডিমের ওপরে বিষ ঢেলে দিল। কাজ হয়ে গেছে হাসি দিদি, এবার ওই দুষ্ট পাজি শিয়াল এসে তোমার ওই ডিমের ওপরে চিপ লাগাতেই আমার বিষ ওর পুরো শরীরে ছড়িয়ে পড়বে। আরো ছটফট করতে করতে এখানেই মারা যাবে। এখন শুধু ওর আসার জন্য অপেক্ষা করতে থাকো। আমি তাহলে আজ আসি দিদি, আর ওই পাজি শিয়াল মারা পড়লে আমাকে ডেকো। আচ্ছা ঠিক আছে সাপ দিদি, অবশ্যই তোমাকে ডাকবো। এরপর সাপ সেখান থেকে চলে গেল। এভাবেই আরো 2 দিন কেটে গেল।
আজ দুষ্ট পাজি শিয়াল জঙ্গলের ভেতরে শিকারের খোঁজ করছিল। কি দিয়া বন্ধু মনটা কারিলা, বসি বরণ তাবিজ দিয়া জানে মারিলা। আরে ধুর, কিচ্ছু ভাল লাগে না। সেই সকাল থেকে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখন পর্যন্ত একটা শিকারও পেলাম না। এদিকে ক্ষুধার জ্বালায় আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। এখন কি খাই? মনে পড়েছে, এই জঙ্গলে হাসিটার তো আমি অনেকদিন আগে ডিম খেয়ে এসেছিলাম। হাসিটা মনে হয় এতদিনে আবার ডিম দিয়েছে। যাই, ওই হাসির গুহাতে গিয়ে দেখি, যদি ডিম দিয়ে থাকে তাহলে ওর ডিমগুলোই খেয়ে আসি। এই কথা বলেই শিয়াল চলল হাসির গুহার দিকে। ওই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। ওই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ওরে চাঁদ উঠেছিল গগনে। শিয়ালের পায়ের শব্দ শুনে হাসি বুঝতে পারল ওই দুষ্ট পাজি শিয়াল তার গুহার দিকে আসছে। হাসি আগে থেকেই তার গুহার ভেতরে কিছু লতাপাতা এনে রেখেছিল। তারপর হাসি সেই লতাপাতার আড়ালে লুকিয়ে পড়ল। শিয়াল এসে দেখলো হাসি দুটো ডিম দিয়েছে। ডিম দুটো দেখেই তো শিয়ালের জিভে পানি চলে এলো। একেবারে সঠিক সময়ে চলে এসেছি। হাসি তো দেখছি দুটো ডিম দিয়েছে, তাড়াতাড়ি ওর ডিম দুটো খেয়ে এখান থেকে কেটে পড়ি। হাসি তো এখন গুহাতে নেই, এটাই সুযোগ। এই কথা বলে শিয়াল গিয়ে যেই না হাসির ডিমে চিপা লাগালো, অমনি সাপের বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়লো। শিয়াল ও মাগো বাবাগো বলে লাফাতে শুরু করলো। ওরে বাবারে, এটা কি হলো? আমার দেহ তো পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। কেউ আমাকে বাঁচাও আমাকে। শিয়ালের এসব কাণ্ড দেখে হাসি তখন বলল, এই দুষ্ট পাজি শিয়াল, এখন কেমন লাগে? আমি যতবারই ডিম দিয়েছি তুই এসে খেয়ে গিয়েছিস, কিন্তু আজ যেটা খেয়েছিস সেটা হলো সাপের বিষ। একটু পরেই যে তুই এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যাবি। বিষের যন্ত্রণায় শিয়াল আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তারপর হাসি গিয়ে আবারও সেই সাপকে খবর দিয়ে নিয়ে এলো। শিয়ালের মৃতদেহ দেখে তো সাপও অনেক খুশি হয়ে গেল। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসা আর এক হাসি বাস করত। একদিন হাসি হাসাকে বলল, ওগো, আমি বাসায় বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছি। এইভাবে কি সারাদিন বাসায় বসে থাকা যায়? আমি বলি কি, কাল থেকে আমিও তোমার সাথে জঙ্গলের নদীতে মাছ ধরতে যাব। কি বললে হাসি? তোমাকে আমি কতদিন বলেছি এসব কথা তুমি মুখেও আনবে না। তোমাকে কোনোদিন মাছ শিকার করতে যেতে হবে না। তোমার যেটা কাজ তুমি সেটাই করো। তোমাকে বলেছে ডিম ফুটে ডিম থেকে ছানা বের করো। আমি বাবা ডাক শুনতে চাই। ওগো, তুমি এভাবে বলছো কেন? আমি কি চেষ্টা কম করছি? কিন্তু আমাদের ছানাপোনা না হলে আমি কি করব বলো? এমনটা বললে তো হবে না। যে করেই হোক বাচ্চা তোমাকে দিতেই হবে। তুমি ঘরে বসে চেষ্টা করে যাও। শিকার নিয়ে আসার দায়িত্ব আমার, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি চেষ্টা করব, কিন্তু একদিনের জন্য হলেও তুমি আমাকে বাইরে নিয়ে যাও। আমার যে বাসার ভেতরে থাকতে আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা শুধু একদিনের জন্য। এরপর কখনো আর এ নিয়ে জেদ করবে না, ঠিক আছে? চলো চলো আমার সাথে। সত্যি বলছো? তুমি আমাকে বাইরে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ বললাম তো, আর নাকামো করতে হবে না। চলো তো। এরপর হাসা আর হাসি চলল জঙ্গলে নদীর দিকে। হাসি, নদীতে তো চলে এলাম, কিন্তু তুমি নদীতে নামতে পারবে না। তুমি নদীর কিনারায় থাকবে, আর আমি নদী থেকে মাছ শিকার করে এনে তোমাকে দিব। তুমি খাবে, বুঝেছো? আমাকে একটু নদীতে নামতে দাও না গো। কতদিন হলো নদীতে সাঁতার কাটি না। আমার খুব ইচ্ছে করছে নদীতে সাঁতার কাটতে, দেহটা ঠান্ডা পানিতে ভেজাতে। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। তোমাকে আমি বলেছিলাম তুমি শুধু জঙ্গলে আমার সাথে ঘুরতে পারবে, এখন আবার নদীতেও নামতে চাইছো? ওই যে কথাই আছে না, বসতে দিলে শুতেও চায়। তোমার হয়েছে সেই দশা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছো তাহলে নামো, তবে তাড়াতাড়ি উঠে যেতে হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। এরপর হাসা আর হাসি নদীর পানিতে নেমে পড়লো। তারা নদীর পানিতে সাঁতার কাটলো।
মাছ ধরলো। হাসি, মাছ ধরা হয়েছে, গোসল করা হয়েছে, এখন চলো, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, প্রায় সন্ধে হতে চললো। আজকে খুব মজা হলো। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর হাসি আর হাসা দুজনে ঠোঁটে করে কিছু মাছ নিয়ে তাদের বাসার দিকে রওনা দিল। আর পথে তারা দেখলো একটি কাক খিদের জ্বালায় কাতরাচ্ছে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে কিছু খেতে দাও, আমি যে ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছি, বাঁচাও আমাকে। ওগো দেখো, একটা কাক ক্ষুধার জ্বালায় কেমন কাতরাচ্ছে। ওই কাককে দেখে আমার খুব মায়া হচ্ছে। চলো না গো, আমরা আমাদের এই মাছগুলো ওকে দিয়ে দেই। কি বলছো হাসি, তোমার কি মাথা ঠিক আছে? আমরা এই মাছগুলো শিকার করে আনলাম তুমি সারাদিন কাল বাসায় বসে খাবে বলে, আর তুমি কিনা মাছগুলো ওই কাককে দিয়ে দিতে চাচ্ছ? আর কাল তুমি আবারও আমার সাথে নদীতে আসতে চাইবে, এটা তো হবে না। আমি ওকে কিছুতেই মাছ দিব না। চলো তো, কে মরলো কে বাঁচলো সেটা আমাদের দেখার সময় নেই। এজন্যই আমি তোমাকে বাহিরে নিয়ে আসতে চাই না। তোমার তো আবার দয়ার শরীর। তুমি এভাবে বলছো কেন? একজন প্রাণী চোখের সামনে না খেতে পেয়ে মারা যাবে, আর আমাদের কাছে খাবার থাকা সত্ত্বেও আমরা কিনা চেয়ে দেখবো? এতটাও নিমখারাম আমি হতে পারবো না। আমার মুখের উপর দিয়ে কথা? তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই করো। ওই কাককে এক টুকরো মাছ দেওয়া হবে না। চলো তো আমার সাথে। তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এমনিতেই বাচ্চা দিতে পারো না, আবার এসেছো অন্যদেরকে সাহায্য করতে। কি? আমি তোমাকে বাচ্চা দিতে পারি না বলে তুমি আমাকে খোঁটা দিচ্ছ? আসলে তোমার মন পরিষ্কার নয়। মন পরিষ্কার থাকলে এতদিন আমাদের জানা হয়েছে তো। কি বলতে চাইছো তুমি? আমার মন পরিষ্কার নয়? মন পরিষ্কার নয় তো তোমার, এজন্যই তো তোমার বাচ্চা হয় না। তোকে আর এখানে রাখবই না, তাড়াতাড়ি চল। এরপর হাসা লাথি মারতে মারতে হাসিকে সেখান থেকে নিয়ে চলে গেল। আর এইদিকে কাকটি খাবারের অভাবে কাতরাতে কাতরাতে সেখানেই মারা গেল। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন হাসি একটা ডিম দিল। হাসির ডিম দেওয়া দেখে তো হাসা অনেক খুশি হলো। যাক বাবা, এতদিনে আমার মনের আশা তুমি পূর্ণ করেছো, অন্তত একটা ডিম তো দিয়েছো। এখন যদি ভালোই ভালো এই ডিমটা ফুটে ছানা বের হয় তাহলে আমি বাবা ডাক শুনতে পারবো, আর তুমি শুনতে পাবে মা ডাক। হাসি ডিম দিলেও সে তেমন একটা খুশি ছিল না, কারণ সেদিনের সেই কাকটা তার চোখের সামনে খাবারের অভাবে মারা যাওয়াতে হাসি নিজেকে খুব অপরাধী মনে করত। কি ব্যাপার হাসি, তুমি চুপ করে আছো যে? তার মানে তুমি খুশি হওনি? খুশি কোত্থেকে হব? সেদিন আমার চোখের সামনে একটা প্রাণী না খেতে পেয়ে তরপাতে মারা গেল, আর তুমি তাকে আমায় সাহায্যই করতে দিলে না। না জানি ওই প্রাণীটা আমাদের কত অভিশাপ দিচ্ছে। তোমার সাথে যদি এমন হতো তখন তুমি কি করতে? ও, তুমি দেখছি এখনো সেই ঘটনাটা নিয়েই পড়ে আছো। তোমাকে আমি বলেছি ওই ঘটনাটা ভুলে যেতে। এখন তুমি তোমার এই ডিমের উপর ফোকাস দাও। যে করেই হোক এই ডিম ফুটে আমাদের ছানা বের করতেই হবে, আর তা না হলে তোমাকে এই বাসা ছাড়তে হবে, এই আমি বলে দিলাম। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন হাসির ডিম ফুটে একটি কালো রঙের ছানা বেরিয়ে এলো। কালো ছানাকে দেখে তো হাসার মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে রেগে মেগে হাসিকে বলল, এ তুমি কি করেছো? তুমি কালো ছানার জন্ম দিয়েছো? তুমি জানো না কালো জিনিস আমার একদমই পছন্দ না। কালো ছানার জন্ম আমি দেইনি, দিয়েছো তুমি। তুমি কি ভুলে গিয়েছো সেদিন ওই কালো কাকটা আমাদের চোখের সামনে তরপাতে মারা গিয়েছে? নিশ্চয়ই এই কাকটাই অভিশাপ দিয়েছিল আমাদের যেন ওর মতো একটা কালো ছানা হয়। হাসির কথা শুনে হাসা খুবই অনুতপ্ত হলো। তার আর বুঝতে বাকি রইল না যে এই কালো ছানাটির জন্ম হয়েছে সেই ক্ষুধার্ত কালো কাকটিকে অবহেলা করার জন্য। তাই সে নিজের ভুল বুঝতে পেরে বলল, হাসি, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওই কাকের সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি। আমি বুঝতে পারিনি কোনো প্রাণীকে অবহেলা করলে আল্লাহ তাআলা তার ঘরে তেমন সন্তানই দান করেন। আমি মস্ত বড় ভুল করেছি,
এমন ভুল আর আমি কখনোই করব না, আর কাউকে করতেও দেব না। আমাকে তুমি মাফ করে দাও। এরপর থেকে হাসা ভালো হয়ে গেল, আর তাদের সে কালো ছানাটিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। শিয়ালপাড়া জঙ্গলে এক হাসি তার দুটি ছানাকে নিয়ে বাস করত। একদিন হাসির দুই ছানা কাঁঠাল খাওয়ার জন্য জেদ শুরু করলো। মা, এখন তো কাঁঠালের সময়, জঙ্গলে অনেক কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছগুলোতে অনেক পাকা পাকা কাঁঠাল ধরে আছে, আমরা কাঁঠাল খাবো মা। কি ব্যাপার, তোমরা কি করে জানলে এই জঙ্গলে কাঁঠালের গাছ আছে? তোমাদেরকে না বলেছি বাসা থেকে বের না হতে? ওই দুষ্ট পাজি শিয়ালটা যদি তোমাদের দেখে ফেলতো তখন কি হতো বলো তো? মা, আমরা তো বেশি দূর যাইনি। তুমি যখন মাছ ধরতে নদীতে গিয়েছিলে, আমরা শুধু আমাদের বাসার আশপাশটাই ঘুরে দেখেছি। ওই কর্নারের দিকে দেখলাম একটা কাঁঠাল গাছ, গাছ থেকে পাকা কাঁঠালের সুগন্ধ ভেসে আসছে। হায় হায়, কি করেছো? ওই কাঁঠালের গাছের নিচে ভুলেও যাবে না। ওই পাকা কাঁঠাল যদি একবার তোমাদের মাথার উপরে পড়ে তাহলে তোমাদের কি অবস্থা হবে একবার কি ভেবে দেখেছো? মা, আমাদের খুব পাকা কাঁঠাল খেতে ইচ্ছে করছে, একবার নিয়ে চলো না মা। তুমি আমাদের পাকা কাঁঠাল পেড়ে দাও, আমরা পাকা কাঁঠাল খাবো মা। আরে কি মুশকিলে পড়লাম, আমি পাকা কাঁঠাল পারবো কি করে? আমি কি গাছে উঠতে পারি নাকি? তোমাদেরও সব কাঁঠাল টাঠাল খেতে হবে না। আমি নদী থেকে সুন্দর সুন্দর মাছ শিকার করে এনেছি, এগুলো খাও। না মা, আমি কিছুতেই এসব খাবো না, আমি কাঁঠাল খাবো। আমায় তুমি কাঁঠাল এনে দাও। আচ্ছা, মুশকিলে পড়লাম তোরে বাবা। আমি তো বললামই আমি কাঁঠাল পারতে পারি না। না না না, আমরা কিছু শুনতে চাই না, আমাদেরকে এক্ষুনি নিয়ে যাও, আমরা পাকা কাঁঠাল খাবো। হাসি তার ছানাদের এমন জেদ দেখে কাঁঠাল গাছের নিচে নিয়ে যেতে বাধ্য হলো। দেখেছো কাঁঠালগুলো কত উপরে? আমি এখান থেকে কাঁঠাল কি করে পারবো? তোমাদেরকে আমি বারবার করে বললাম আমি কাঁঠাল পারতে পারবো না, কিন্তু তোমরা আমার তো কথাই শুনলে না, জেদ করে এখানে নিয়ে এলে। এখন আমি পাকা কাঁঠাল পারবো কি করে? তুমি চেষ্টা করো মা, তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে। এরপর হাসি উড়ে উড়ে সে পাকা কাঁঠালটি পারার চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই পাকা কাঁঠাল পারতে পারছিল না। তখনই ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল এই জঙ্গলেরই দুষ্ট পাজি শিয়াল। দুষ্ট পাজি শিয়াল হাসির কাঁঠাল পাড়া দৃশ্য দেখে ফেললো। এ আমি কি দেখছি? ওই হাসি দেখছি গাছ থেকে কাঁঠাল পাড়ার চেষ্টা করছে, কিন্তু ওই হাসি তো কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠালও পারতে পারবে না। ওরে বাবা, সাথে দেখছি হাসির দুই ছানাও আছে। এই সব কটাকেই যদি খেতে পারি তাহলে তো আমার পেট একদম ভরে যাবে। তবে আগে আমার ওই হাসিকে খেতে হবে, তা না হলে যে ওর ছানাগুলোকে খেতে পারবো না। এদিকে হাসি কাঁঠাল পারতে না পেরে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে সে তার ছানাদেরকে বলল, দেখলে তো, তোমাদেরকে বারবার করে বললাম আমার দ্বারাই কাঁঠাল পাড়া হবে না, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি, আর তোমরা এদিকে জেদ করেই চলেছ কাঁঠাল খাবে। হাসি যখন এসব কথা বলছিল, দুষ্ট পাজি শিয়াল চুপি চুপি এসে কাঁঠাল গাছটি নাড়তে শুরু করলো। জোরে জোরে কাঁঠাল গাছটি নাড়ানোর ফলে পাকা কাঁঠালটি ঠাস করে এসে হাসির মাথার উপর পড়লো। অত বড় কাঁঠাল অত উপর থেকে পড়ার কারণে সাথে সাথে মারা গেল। যাক বাবা, অপারেশন সাকসেসফুল। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এখন আমি এই হাসিকে সহ ওর দুই ছানাকে মজা করে খাবো। এই দুষ্ট পাজি শিয়াল, তুই এটা কি করলি? তুই আমাদের মাকে মেরে ফেললি কেন? মা, কথা বলো, কথা বলো মা। তোমার এই অবস্থা আমার জন্যই হলো। কেন যে আমি কাঁঠাল খেতে ছিলাম, আমার জন্য তোমাকে মরতে হলো মা। চিন্তা করিস না হাসির ছানারা, তোদের আর কোনোদিন কান্না করতে হবে না। আমি তোদের মাকে খাওয়া শেষ করে এরপর তোদেরকে খাবো। এই কথা বলে শিয়াল হাসিকে খাওয়া শুরু করলো।
হাঁসের দুই ছানা বুঝতে পারল যে এই দুষ্ট পাজি শিয়াল তাদেরকেও ছাড়বে না। দুষ্ট পাজি শিয়াল যখন হাসিকে খাচ্ছিল সেই সুযোগে হাঁসের ছানারা সেখান থেকে পালিয়ে গেল। এদিকে শিয়াল হাসিকে খাওয়া শেষ করে তাকিয়ে দেখে হাঁসের ছানা দুটো নেই, তারা দুজনেই দৌড়ে পালাচ্ছে। ওরে শয়তানের দল, তোরা এই শিয়াল পণ্ডিতকে বোকা বানিয়েছিস। আমাকে বোকা বানানো এত সহজ কাজ নয়। পালিয়ে বা তোরা আর কত দূরে যাবি? ভেবেছিস আমি তোদেরকে ধরতে পারবো না? এই কথা বলে দুষ্ট পাজি শিয়ালও হাঁসের ছানা দুটোর পেছন পেছন ছুটতে লাগলো। তাড়াতাড়ি দৌড়া, ওই দুষ্ট পাজি শিয়াল আমাদের ধরে ফেলবে। আমাদের মাকে তো খেয়ে নিয়েছে, আমাদেরকেও ছাড়বে না। বাবা, আমি তো আর দৌড়াতে পারছি না, আমার বড্ড পা ব্যথা করছে। আমাকে তুমি বাঁচাও বাবু, বাঁচাও। দৌড়াতে দৌড়াতে হাঁসের দুই ছানা নদীর ধারে চলে গেল। নদীর পাড়ে এক শিকারী পাখি ধরার খাঁচা রেখে দিয়েছিল। হাঁসের দুই ছানা গিয়ে সেই খাঁচার ভেতরে ঢুকে পড়ল। ততক্ষণে দুষ্ট পাজি শিয়াল সেখানে পৌঁছে গিয়েছে। কিরে, তোরা আমার ভয়ে দেখছি খাঁচার ভিতরে ঢুকে গেছিস। তোরা ভেবেছিস আমি এই খাঁচার ভিতরে ঢুকতে পারবো না? অবশ্যই পারবো, শুধু দেখতে থাক। এবার আমি দেখবো তোদের কে বাঁচায়। তুমি আমাদেরকে ছেড়ে দাও, তুমি তো আমাদের মাকে খেয়ে ফেলেছো। আমাদের মাকে খেয়েও কি তোমার পেট ভরেনি? আমাদেরকেও খেতে হবে। আমাদেরকে ছেড়ে দাও বলছি। শুনেছ এর কথা? তোর মা তো ছিল বুড়ো, তোর মাকে তো খেয়ে আমি কোনো মজা পাইনি। পুরো শরীরে হাড় হাড্ডি দিয়ে ভরা। আর তোরা হচ্ছিস কচি ছানা, তোদেরকে খেয়ে তো আমি অনেক মজা পাবো। এমন কচি ছানাকে কি ছেড়ে দেওয়া যায়? এমন কথা আর কখনো মুখে আনবি না। আজ যে তোদের আমার পেটে যেতেই হবে। কিরে, তোরা এখন আপোষে ওই খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসবি, নাকি আমি খাঁচার ভিতরে ঢুকবো বল? না না, আমরা কিছুতেই খাঁচার ভেতর থেকে বের হব না। বের হলে তুমি আমাদেরকে খেয়ে ফেলবে। শুনেছ বোকাদের কথা? পেট ভরলেও তো আমি তোদেরকে খাবো। তোদেরকে কি আমি ছেড়ে দিব ভেবেছিস? বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল আমাকে বাঁকা করতেই হবে। দাঁড়া, তোদের মজা আমি দেখাচ্ছি। এই কথা বলে দুষ্ট পাজি শিয়াল একটু দূরে গিয়ে লাফ দিয়ে সেই খাঁচার ভেতরে ঢোকার চেষ্টা করলো। ওরে বাবারে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। আমি যে খাঁচার ভিতর থেকে বের হতে পারছি না। বাবা, শিয়াল তো মারা পড়লো, কিন্তু আমরা মাকে ছাড়া কি করে থাকবো? থাকতে হবে বোন, মাকে ছাড়া আমরা কোনোদিনও পাবো না। চিন্তা করিস না বোন, আমি তো আছি, আমি তোর খেয়াল রাখবো। চল বোন, এখন আমাদের বাসায় চল। এরপর শিয়ালের দুই ছানা সেখান থেকে তাদের বাসায় চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। তারা জঙ্গলের এটা সেটা খেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। এখন তারা দুই বোনেই ওই জঙ্গলে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আরে আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি আমার হাঁসটিকে ডিমে তা দিতে বসিয়েছি। মনে হয় এতদিনে ছানা ফুটিয়েছে। যাই তো, গিয়ে একবার দেখে আসি তো। এই বলে রাহেলা বেগম তার ঘরে চলে গেল। আর ঘরে গিয়ে দেখলো সত্যি সত্যি তার হাসি ছানা দিয়েছে, কিন্তু সব ছানা হয়েছে কালো রঙের। কালো ছানা তো রাহেলা বেগমের একদমই পছন্দ না। আরে আরে, এ কি? হাসির সব ছানাই তো দেখছি কালো রঙের হয়েছে। এই হাসিটা নিশ্চয়ই অপয়া। এ আমার সংসারে থাকলে আমার সংসার জ্বলে পুড়ে ছাই করে ফেলবে। না না, আমি ওকে আর আমার বাড়িতে রাখবো না। আমি এক্ষুনি ওকে আমার বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এই বলে রাহেলা বেগম ছানাগুলো সহ মা হাঁসটিকে নিয়ে চলল নদীর দিকে। হাসি অনেক কাকতি মিনতি করলো তার সাথে থাকার জন্য, কিন্তু রাহেলা বেগম হাসির ভাষা বুঝতেই পারল না।